আমরা দেখলাম যে গত 15 মাসে আমি একবারই উল্লেখ করেছি, আবারও সেই জায়গায় আসতে হচ্ছে যে মনে হয়েছে যে 15 মাসে আপনাদের মূল শত্রু এখন আর আওয়ামী লীগ না। সেই জায়গায় আমার মনে হয় যে কথাগুলো এখানে মাহমুদা হাবিবা বললেন, এই ঘটনা ঘটার সাথে সাথে একজনকে দোষারোপ করে দেয়া, সেই বিষয়টা সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান, আপনারা আসলে ঐক্যটা কীভাবে ফিরে আসবে সেটাও একটু আমি বুঝতে চাইছি। আসলে ঐক্যের ব্যাপারে আপনারা কতটুকু আন্তরিক পতিত ফ্যাসিস্টকে মোকাবেলার জন্য, সেটা যদি একটু বলেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনার মন্তব্য। জি ধন্যবাদ। দেখেন, আওয়ামী লীগের দ্বারা আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের শীর্ষস্থানীয় 11 জন নেতার ফাঁসি হয়েছে এবং আমরা অনেক নেতাকে জেলখানায় তারা চলে গিয়েছেন, চিকিৎসা পান নাই। আমাদের আয়নাঘরে গিয়েছেন, গুম হয়েছেন, মামলা, এটা সবারই হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সাইদি সাহেবের মতন মানুষকে আমরা এখানে হারিয়েছি। যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ব্যাপারকে এভাবে বলার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ কারা করতে চায় না, কারা জাতীয় পার্টিকে এবং তাদের দোসরদেরকে নিষিদ্ধ করাকে বাধা দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমার কথাটা বলতে দেন। আপনি যদি খালি প্রশ্নই করেন না, ঠিক আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টি সহ তাদের দোসরদের নিষিদ্ধ কারা চায় নাই, এটা সুস্পষ্ট। যারা তাদের ভোট চায়, যারা বলে যে তাদের গায়ে টুকা লাগবে না, এই যে মানে 600 লোক কিভাবে পালিয়ে গেল, এটা এই প্রশ্নটা তো আমাদের করা উচিত। নিষিদ্ধের প্রসঙ্গে যেহেতু আসলো, এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে তারা ভোট কিভাবে পেত? না প্লিজ, আপনি বলেন যে আপনি আওয়ামী লীগের বিপক্ষে আর আমরা আওয়ামী লীগের পক্ষে, এই যে মানে বয়ানটা নিয়ে আসা হচ্ছে, এই বয়ানটার ভিত্তি কি? এই বয়ানটার ভিত্তি তো যদি হাসনাত আবদুল্লাহরা এবং জামাত সহ অন্যান্য দলরা এসে যদি না দাঁড়াতো, তাহলে আওয়ামী লীগ তো নৌকা মার্কায় এখন মানে ইলেকশনই করতো। ভাইরা তো সেটাই চাচ্ছিলেন হয়তো। আর আমি যে কথাটা বলতে চাই, ভাইরা বলতে আমার বন্ধুর সংগঠন, আমাদের ভাইয়েরা হয়তো সেটাই চাচ্ছিলেন, যার কারণে আপনি তো সরকারের পার্ট, আপনি তো আর রাজনীতি করেন না। তো আমি যেটা বলছি, ও সরি, আপনারা এটাই বলছেন। তো আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি লন্ডনে আছেন, উনি বাংলাদেশে ফিরে আসবেন, এটা সবার প্রত্যাশা ছিল। 5ই আগস্টের পরপরই ফিরে আসবেন, এটাই আমরা কামনা করেছিলাম। সর্বশেষ দেশবাসী কামনা করেছিল ওনার মায়ের গুরুতর অসুস্থ অবস্থায় উনি ফিরে আসবেন, অধীর অগ্রহে সবাই দেশবাসী ওয়েট করছিলেন। কিন্তু উনার ফিরে আসার ঘোষণাটা সেই দিন হলো যেদিন ওসমান হাদির পরে এই বর্বরোচিত হামলা হলো, এবং সেই হামলার পরপরই দলের মহাসচিব এইরকম একটা নিউজ জাতির সামনে উপস্থাপন করলেন। অবশ্যই উনি ফিরে আসবেন, যে কোনো সময় এই নিউজটা হতে পারে। তবে যেহেতু নিরাপত্তা ইস্যু, আদার্স ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল, তাহলে একটা দিন পরেও দেওয়া যেত, একটু মানে দেরি করে। নিরাপত্তা ইস্যু নিয়ে তারা অবশ্যই আলোচনা করেছেন। আমি বলছি যে উসমান হাদির পরে যে আক্রমণ, আজকে সবাই বলছে এটা বাংলাদেশের উপরে আক্রমণ, এটা জুলাইয়ের পরে আক্রমণ, তাহলে সেই আক্রমণ অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে না উন্নতি হয়েছে? সেই জায়গাটা আমি মনে করি এটা একটা রাজনৈতিকভাবে ওনারা ভালো করতেন যদি একটা দিন পরে দিতেন, তাহলে এই নিউজটাকে একটু টপ নিউজে রাখার আমি একটু শেষ করে দিই, আমি এইটুকু সামান্য 20 সেকেন্ড। সেটা হচ্ছে যে আপনাকে তো অনেকবারই ঘোষণা দিলেন, এবারের ঘোষণাটা যেন সত্য হয়। আচ্ছা, আমি আজাদ মজুমদার আপনার কাছে ঘোষণা দেওয়া হয়নি, আমরা আসবো আপনার কাছে। প্রথমত এটা যে নিরাপত্তা ইস্যু, এটা কে বলেছে আমি নিশ্চিত নেই। ঠিক, উনি বাংলাদেশে আসছেন না, কিন্তু একবারও উনি বলেননি যে উনি নিরাপত্তাজনিত কারণে আসছেন না। এটা আমরা অনেকে ধরে নিচ্ছি। ওনার না আসার পেছনে একবারই ওনার মুখ থেকে বা ওনার দলের পক্ষ থেকে একটা কথা আমরা শুনেছি যে এটা ওনার নিয়ন্ত্রণাধীন নয়। এর বাইরে কিন্তু উনি কেন আসছেন না সেটা নিয়ে ওনার দল বা উনি বা ওনার কোনো রাজনৈতিক সহকর্মী কেউ কোনো মন্তব্য করেননি। তো ওনার নিয়ন্ত্রণাধীন না, সেটা ডকুমেন্টের কোনো ব্যাপার থাকতে পারে। এটা যে নিরাপত্তার কারণেই উনি দেশে আসছেন না, এটা তো হলফ করে কারো পক্ষে বলা সম্ভব না। কেউ কিন্তু কখনো বলেনি। এটা নিরাপত্তাই যদি ইস্যু হতো তাহলে তো ওনার পক্ষ থেকে বলা হতো, এবং নিরাপত্তার বিষয়ে তো ওনাকে অনেক আগে থেকেই আপনার অ্যাসিওরেন্সটা
সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় না যে আমরা এই বিষয়টাকে উনি নিরাপত্তার কারণে আসছেন না, এখন উনি নিরাপদ বোধ করছেন এভাবে না দেখে উনি আসছেন। নিরাপত্তার জন্য কি ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে এটা কি আমাদের জানা যায় কিনা? ওনাকে তো সব সময় নিশ্চয়তা দেওয়া আমরা হয়েছে। দেখেছি যে এসএসএফ এর ব্যাপারে আমরা বিএনপি চেয়ারপারসনকে এসএসএফ এর সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু এটা আবার আমরা আরেকজন উপদেষ্টাকে আমরা স্পষ্ট করে বলতে শুনলাম যে এসএসএফ যে দেওয়া হয়েছে পরিবারের কোনো সদস্য সেটা এসএসএফ তো বাংলাদেশের সব নাগরিককে নিরাপত্তা দেয় না, কিন্তু বাকি নাগরিকদেরকে তাই বলে কি নিরাপত্তা নাই বা নিরাপত্তা পাবে না তারা তো তাদের অনেক ধরনের মেকানিজম আছে আপনার আমাদের রাষ্ট্রের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেই মেকানিজমগুলো অ্যাপ্লাই করে ওনাকে নিরাপত্তা দেওয়া হবে অবশ্যই। এটা ব্যাপারে তো ওনাকে প্রথম থেকেই সরকার আশ্বস্ত করেছে, এবং এইটা নিয়ে আসলে আমার মনে হয় না কোনো অ্যাম্বিগুইটির কোনো সুযোগ আছে, বিকজ ওনার দলের পক্ষ থেকে বা উনি কখনো বলেন নাই যে ওনার বাংলাদেশে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা হচ্ছে নিরাপত্তা। এটা একটা পারসেপশন মিডিয়া থেকে ক্রিয়েট করা হয়েছে বা ওনার রাজনৈতিক প্রতিপক্ষ তারা ক্রিয়েট করা হয়েছে। উনি একমাত্র বলতে পারবেন উনি কেন বাংলাদেশে আসছেন না। এবং ওনার পক্ষ থেকে একবারই মাত্র এই বিষয়ে মুখ খুলে বলা হয়েছে যে এই বাংলাদেশে আসাটা ওনার নিয়ন্ত্রণাধীন নয়। কিন্তু এখানে ডক্টর মান্নান যে কথাটি বললেন যে ঠিক ওসমান হাদিকে যেদিন হত্যা চেষ্টা করা হলো, গুলিবিদ্ধ করা হলো, ঠিক সেদিনই এই ঘোষণাটা আসায় নিরাপত্তা নিয়ে আলোচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ঠিক মতো এই ধরনের সিদ্ধান্ত উনি বাংলাদেশে আসবেন এই সিদ্ধান্ত আপনার নিশ্চয়ই উনি গতকালকে বিকালে নেননি। এটা তো যেহেতু উনি বাংলাদেশে আসবেন, উনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, ভেবে চিন্তে অনেক কিছু চিন্তা ভাবনা করে ওনারা নিয়েছেন। হয়তো সিদ্ধান্তটা আরও আগেই নিয়েছেন, গতকালকে জাস্ট খালি কাকতালীয়ভাবে এটা ঘোষণা করা হয়েছে। আমি মনে হয় না যে এই দুইটা বিষয়কে একসাথে বা এক পাল্লায় আমাদের দেখার কোনো সুযোগ আছে। উনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি আমাদের দেশের একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, উনি নির্বাচনে আগে বাংলাদেশে আসবেন, এটাই হচ্ছে আনন্দের কথা। উনি আসবেন, ওনাকে আমরা সবাই স্বাগত জানাই, এবং কাকতালীয়ভাবে উনি যেদিন আসবেন সেদিন সারা পৃথিবীতেই উৎসব হবে, বড়দিন। যেহেতু আপনার বাংলাদেশেও ওনার দলের নেতাকর্মীরা ওনার আগমনকে আপনার স্বাগতম জানাবেন। আমরা ওনার আসার যে ইতিবাচক দিকটা আমরা দেখেন, আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দেশটা। এই ক্রাইসিস থেকে বের হওয়ার আমরা নানাভাবে চেষ্টা করছি। উনি যদি আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে এইটা আমাদের এই ক্রাইসিসগুলোর মধ্যে একটা ইতিবাচক আমি মনে করি যে বার্তা নিয়ে আসবে, যে আমাদের দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতা উনি এসেছেন, ওনার নেতাকর্মীরা ওনাকে স্বাগত জানাচ্ছে। আমরা এই ইতিবাচক জিনিসটাকেই সামনে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে মাহমুদা হাবিবা। যে প্রসঙ্গটি অবতারণা এখানে করেছেন ডক্টর মান্নান, আমার মনে হয় যে আপনার কাছে কি আমার প্রশ্ন করার কোনো দরকার নেই। আপনি অলরেডি জানেন যে তিনি বলেছেন একই দিনে কেন ঘোষণা এসেছে। দেখুন, মুশকিল হচ্ছে যে যাই করি না কেন মান্নান ভাইয়ের কাছে এটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাবে না। এই মুহূর্তে রাজনৈতিকভাবে যতখানি কাবু করা যায় বিএনপিকে, যেহেতু উনি নিজেও রাজনীতি যেই মুহূর্তে ভোট করছেন যার বিরুদ্ধে, সেও তো বিএনপিরই প্রার্থী। কাজে ওইটা যদি 2 দিন পরে করা হতো, সেই দিন ওই প্রশ্নটা আসতো যে ওই দিনই তাহলে বলা হলো না কেন, যেদিন হাদি গুলি খেলো সেদিন তো সাহস নিয়ে বলতে পারতেন। দেখুন, এই সিদ্ধান্তটা আগের, আমি আজাদ ভাইয়ের কথা ভেরি লজিক্যাল কথা, এবং গতকালকে এটা ডিক্লেয়ার করার কথা ছিল, কাজেই এটা ডিক্লেয়ার করা হয়েছে। এইটা কোনোভাবে হাদির সিচুয়েশন বা হাদির প্রতি গুরুত্ব, কিংবা সংবাদ মাধ্যমের হাদির যে মনোযোগ হাদির প্রতি, বা তার স্বাস্থ্যাবস্থা, কিংবা তার মানে তাকে গুলি যারা করেছে তাদেরকে খুঁজে বের করার পেছনে যে ফর্ট, সেটাতে কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো বার্তায় ঘটেছে। বরং আমি এটা বিশ্বাস করি যে দেখুন, যে এইটা খুব স্ট্রং মেসেজও, যেই কারণে তারা এই হত্যাকাণ্ডটা চালিয়েছে, সেটা তো হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতিটাকে স্থবির করে দেওয়া, নির্বাচনী প্রক্রিয়াটাকে, গতিশীলতাটাকে বন্ধ করে দেওয়া, এবং একটা ভয়ের সংস্কৃতি চালু করা। কাজে ওইটা ইমিডিয়েট রিজেকশন হচ্ছে এই ঘোষণাটা। কাজে আমি মনে করি এটাতে কোনো রকম সাংঘর্ষিকের তো সুযোগই নাই, বরং এম্পাওয়ার করা।